ওয়েলকাম। মিওটিক স্টেজেস অফ গ্রাসহপার আমরা পড়ছিলাম। আজকে আসবো আমরা স্টেজেস টু বি শোন, মানে যেগুলো আমরা পরীক্ষার সময় দেখাতে চাই বা পছন্দ করি। তার মধ্যে প্রথমে আসছি আমরা ডিপ্লোটিন দেখাতে পারি। ডিপ্লোটিনে কি পাবো? 12 ক্রোমোজোমাল স্ট্রাকচারস। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে স্ট্রাকচারগুলো কি হতে পারে। হতে পারে রড, রিং, আলফা, ডায়মন্ড, হেলিক্স, ক্রস, ইউ, sickle shaped structure like this. এই যে স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার গুলো মিলে টোটাল 12টা ক্রোমোজোম আমরা দেখতে পাই। এর মধ্যে একটা একটু ডার্ক থাকে সিকেল শেপে, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম। আমরা অনেক সময় স্কোয়াশ করার সময় ক্রোমোজোম একটু ছিটকে বেরিয়ে চলে যায়, বা আমরা চেষ্টা করা সত্ত্বেও দুটো সেলের মেটেরিয়াল এক জায়গায় মিশে যেতে পারে। তখন কিন্তু আমরা 12টা ক্রোমোজোম দেখতে পাই না। কিন্তু বেশি হয়ে গেলে সেটাকে আমরা শো করতে পারি না। কিন্তু কমে গেলে, মানে মিনিমাম আমার 9টা ক্রোমোজোম থাকতেই হবে। তার মানে আমাকে ক্রোমোজোম কাউন্ট করতে হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত থাকলে আমরা ডিপ্লোটিন শো করতে পারবো। যখন ক্যাপশন করব, একটু আগেও বলেছি, পার্ট অফ দ্য স্কোয়াশ প্রিপারেশন অফ জেসোনিউলা পাংটিফ্রন্স শোয়িং, এখানে কি স্টেজ যদি ডিপ্লোটিন দেখাই, তাহলে ডিপ্লোটিন স্টেজ অফ প্রোফেজ 1 অফ মিওটিক ডিভিশন 1 ব্র্যাকেটে বলবো ম্যাগনিফিকেশন 10x45। জেসোনিউলা পাংটিফ্রন্স শুধু হবে না, এখানে হবে জেসোনিউলা পাংটিফ্রন্স টেস্টিস। কেন টেস্টিস? বিকজ আমরা শুধুমাত্র মেল থেকে ডিসেক্ট করে দেখাচ্ছি। এই ডিপ্লোটিনের সঙ্গে ডায়াকাইনেসিসকে অনেকটা একরকম দেখতে। ডায়া মানে অপোজিট, আগেই বলেছি, কাইনেসিস মানে মুভমেন্ট। কিন্তু একটা বেসিক তফাৎ আছে দুটোর মধ্যে। ভালো করে যদি দেখি তাহলে বুঝতে পারবো কি তফাৎ আমরা দেখতে পাচ্ছি। দেখো সবাই, ডিপ্লোটিনে যখন আমরা ক্রস দেখছি, ক্রসটা অনেক পাতলা পাতলা, ফিবল, দুর্বল। কিন্তু ডায়াকাইনেসিসে সেই ক্রসটাই একটা রিজিড, স্টিফ, একটু মোটকা মতো স্ট্রাকচার হয়ে যাচ্ছে। সেরকম ডিপ্লোটিনে রডটা পাতলা মতো, কিন্তু যখন ডায়াকাইনেসিসে যাচ্ছি রডটা এরকম মোটা হয়ে যাচ্ছে। আলফার নেচার টোটালি ডিফারেন্ট। এখানে আলফা একটা পাতলা মতো, সত্যি আলফার মতো। এখানে আলফা একটা অদ্ভুত ধরনের দেখতে, একটু আলফা। ডায়মন্ডরাও অনেক স্টিফ, রিংও অনেক স্টিফ, ক্রসও অনেক স্টিফ। প্রত্যেকটা স্ট্রাকচার ইউও দেখতে পাই, কিন্তু দেখতে পাই না দুটো স্ট্রাকচার। একটা হচ্ছে আমরা হেলিকাল, এরকম হেলিক্স বা এরকম হেলিক্স আমরা কোনো কারণেই দেখতে পাবো না ইন কেস অফ ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে 12টা ক্রোমোজোমাল স্ট্রাকচার থাকবে, 11 পেয়ার্স অফ অটোজোম 11 স্ট্রাকচার দেখাবে, আর একটা এক্স ক্রোমোজোম আরেকটা স্ট্রাকচার দেখাবে। এক্স ক্রোমোজোম এখানেও সিকেল শেপের, কিন্তু এখানে গিয়ে আর নট ডার্কার দ্যান অটোজোম। কেন না? এক্স ক্রোমোজোমরা নেগেটিভলি হেটারোপিগনোটিক ছিল, তাহলে কালার আস্তে আস্তে কমছিল। আর অটোজোমরা পজিটিভলি হেটারোপিগনোটিক ছিল, তার মানে কালার আস্তে আস্তে বাড়ছিল। এই সময় এসে অটোজোম আর এক্স ক্রোমোজোমের কালার ইকুয়াল হয়ে যায়, এবং এরপর থেকে সব সময় ইকুয়ালিটি মেনটেন করে। তাই জন্য এখানে এক্স ক্রোমোজোম নট ডার্কলি স্টেন দ্যান অটোজোম, সবাই স্টেনিং ইকুয়াল। এখানেও যখন শো করতে চাইবো, তখন পার্ট অফ দ্য স্কোয়াশ প্রিপারেশন অফ জেসোনিউলা পাংটিফ্রন্স টেস্টিস শোয়িং ডায়াকাইনেসিস স্টেজ অফ প্রোফেজ 1 অফ মিওটিক ডিভিশন 1 ব্র্যাকেটে লিখবো ম্যাগনিফিকেশন 10x45। ডায়াগ্রাম আঁকার সময় তার ক্যাপশনগুলো মনে রাখতে হবে, এবং ডায়াগ্রাম আঁকার সময় আমাদের লেবেলও করতে হয়। যেমন এটাকে বলবো ক্রস, এটাকে বলবো হেলিকাল, এটাকে ডায়মন্ড, এটাকে রড, রিং, ইউ, এরকম করে করে আমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে আইডেন্টিফাই করব। ডায়াকাইনেসিসে ক্রোমোজোমগুলোকে আমরা বলি উলিফারি। উলি মানে উলের মতো, এখানে দেখলে দেখা যাচ্ছে গায়ে কাঁটা কাঁটা দাগ আছে উলের মতো, উলি এবং ফারি নেচার। কিন্তু ডিপ্লোটিনের ক্রোমোজোমরা কোনোদিনই উলিফারি নেচার নয়। ডায়াকাইনেসিসেও 9 থেকে 12 ক্রোমোজোমাল স্ট্রাকচার হলে আমরা শো করতে পারি। ডায়াকাইনেসিস যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের প্রোফেজ 1 কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রোফেজ 1 এর পরে আমরা কোথায় আসি? প্রোফেজ 1 এর পরে আমরা আসি হচ্ছে মেটাফেজ 1। মেটা মানে মিডল, ফেজ মানে হচ্ছে কন্ডিশন। মেটাফেজ 1 এ কি হয় না, এই যে ডায়াকাইনেসিসের যে ক্রোমোজোম গুলো ছিল, সেই ক্রোমোজোম গুলোই এখন আবার অ্যারেঞ্জ হতে যাবে। কোথায় অ্যারেঞ্জ হবে? আমরা মেটাফেজের কন্ডিশনে জানি
ইকুয়েটোরিয়াল ওরিয়েন্টেশন অফ দ্য ক্রোমোজোম, ক্রোমোজোম গুলো বিষুব তলে বা নিরক্ষীয় তলে সাজানো হয়, ইকুয়েটোরিয়াল ওরিয়েন্টেশন অফ দ্য ক্রোমোজোম। তো একটা সেল যদি আমরা চিন্তা করি, সেল একটা বেলুনের মতো 3D স্ট্রাকচার। এই বেলুনের ইকুয়েটর মানে এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, তাহলে বেলুনের এটা হচ্ছে মাঝখানের পোল। বা আমার যদি সেলটা ঘুরে থাকে, তাহলে এটা নর্থ পোল হলে এটা সাউথ পোল হলে এটা হচ্ছে বেলুনের মাঝখান বা ইকুয়েটর। তাহলে ক্রোমোজোম গুলো কোথায় আছে? এরকম 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 করে ইকুয়েটরে সাজানো আছে। আমার হাতের চুড়িটা যদি চিন্তা করি, তাহলে চুড়ির বাইরের দিকে সাজানো আছে ক্রোমোজোম গুলো। এবার বেলুনকে যখন আমরা দেখতে যাব, আমরা বেলুন ফর্মে দেখতে পাই না। আমরা যখন স্কোয়াশ করছি, বেলুনটাকে চেপে ধরে দিচ্ছি। তাহলে চেপে ধরে যখন দিচ্ছি, তখন নর্থ পোল আর সাউথ পোলটা এক জায়গায় কোলাইড করে গেল। কোলাইড করে গেলে এখন ঠিক চুড়ির বাইরের বাউন্ডারির মতো ক্রোমোজোম গুলো সাজানো থাকে। এটাকে আমরা বলি ইকুয়েটোরিয়াল ওরিয়েন্টেশন। কিন্তু সেটা কখন দেখতে পাচ্ছি? যদি আমরা নর্থ পোল আর সাউথ পোলকে চেপে দিচ্ছি। এটাকে তাই জন্য আমরা দেখছি কোথায়? আইদার নর্থ পোলের দিক থেকে দেখছি বা আমরা নিচের দিক থেকে সাউথ পোলের দিকে দেখছি। তাই এটাকে আমরা বলি পোলার ভিউ। আরেকটা হতে পারতো, ভেবে দেখো সকলে, যে এরকম করে ক্রোমোজোম গুলো ছিল, আমরা জানি না, আমরা ক্রোমোজোমকে এমনি করে বেলুনটাকে চেপে দিয়েছি। তাহলে এমনি করে বেলুনটাকে যদি চেপে দিতাম, এইভাবে যারা ছিল তারা সবাই এরকম একটা লাইনে থাকলো। যদি পোলটা এইভাবে পোল থাকতো, তখন যদি চেপে দিতাম, তাহলে এরকম একটা স্ট্রেট লাইনে থাকতো। তো মেটাফেজের সবথেকে বড় ক্যারেক্টারটা হচ্ছে chromosomes are arranged at the equatorial plane, so either chromosome having linear arrangement, linear মানে straight line সব সময় না, যে কোনো linear arrangement আমরা ধরতে পারি, linear arrangement, or we can have circular arrangement of chromosome, circular arrangement। এটা কেন না? ক্রোমোজোমস আর অ্যারেঞ্জড অ্যাট দ্য ইকুয়েটোরিয়াল প্লেন। লিনিয়ার মানে আমার এরকম হতে পারতো, এরকম হতে পারতো, এরকম হতে পারতো, সবাইকেই কিন্তু আমরা লিনিয়ার বলবো। আর সার্কুলার মানে হচ্ছে এরকম অ্যারেঞ্জমেন্ট। সার্কুলার যখন দেখছি, এক্ষুনি বলেছি, তখন আমরা দেখব পোলার ভিউ। আর যখন এরকম করে অ্যারেঞ্জমেন্ট দেখব, তখন সেটা হচ্ছে, তাকে আমরা বলবো সাইড ভিউ। পাশ থেকে দেখাকে বলা হয় সাইড ভিউ। তাহলে মেটাফেজ 1 এ কটা ক্রোমোজোম পাবো না? ডায়াকাইনেসিসে যে 12টা ক্রোমোজোম ছিল, সেই 12টা ক্রোমোজোমকে এখানে পাবো, কিন্তু তাদের একটা স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট থাকবে। তাহলে আমরা মেটাফেজের ছবিটাকে দেখে ফেলি। আমরা মেটাফেজ যদি দেখতে পাই, আমরা এরকম দেখতে পারি, একটা ধরে নাও রড, তারপরে হচ্ছে আলফা, একটু রিং, তারপরে এই ক্রস, এই ডায়মন্ড, আবার একটা রড, এরকম একটা স্ট্রাকচার, একটা ইউ, 1 2 3 4 5 6 7 8 সাপোজ 9 10 11 12 এরকম দেখবো। সবাই যে একদম সোজা থাকে তা না, একটু এদিক ওদিক থাকে, কারণ এটা ম্যানুয়ালি তৈরি হয়। তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো কি? আমরা বলবো মেটাফেজ 1, মেটাফেজ 1 সাইড ভিউ 1, এটাকে বলবো সাইড ভিউ। এই সময়ও কিন্তু এক্স ক্রোমোজোম আর অটোজোমকে আলাদা করে চিনতে পারবো না, কারণ সবাই ইকুয়ালি স্টেন এবং ঠিক ডায়াকাইনেসিসের মতো দেখতে। তার মানে ডায়াতে ক্রোমোজোমরা একটা সার্কুলার এরিয়ার মধ্যে হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জ থাকে, আর মেটাতে কোনো হ্যাপাজার্ড অ্যারেঞ্জমেন্ট নেই। এখানে সাধারণভাবে যেটা একটু সিকল শেপেড হয় সেটা এক্স হয়, কিন্তু বাকিরা সবাই হচ্ছে অটোজোম। আমরা এখানেও বলবো 9 থেকে 12 পর্যন্ত থাকলে দেখাতে পারবো, 12-র বেশি হলে দেখাতে পারবো না। তাহলে যখন ক্যাপশন করতে যাব, তখন কি বলবো? পার্ট অফ দ্য স্কোয়াশ প্রিপারেশন অফ জেসোনিউলা পাউন্টিফ্রক্স টেস্টিস শোয়িং, এবার তার প্রোফেজ 1 হলো না, তাই জন্য আমরা বলবো শোয়িং মেটাফেজ 1, মেটাফেজ 1 অফ মিওটিক ডিভিশন 1। কিন্তু এখানে আমাকে মেটাফেজ 1 যদি বলে থাকি, তাহলে এখানে বলে দিতে হবে সঙ্গে সঙ্গে সাইড ভিউ। আমরা কাকে দেখালাম? সাইড ভিউ দেখালাম। আর এই মেটাফেজ 1 এর ক্ষেত্রে আমরা পোলার ভিউ পেতে পারি। পোলার ভিউতে কি রকম হবে? এই হয়তো রড, তারপরে এই রিং, এখানে একটা ক্রস রইলো, এই একটা ডায়মন্ড রইলো, এখানে সাপোজ আরেকটা রড, এখানে হচ্ছে রিং, এখানে একটা ইউ, এখানে সিকল,
এখানে একটা রড, এখানে একটা আবার একটা ইউ, 2 3 4 5 6 7 8 9 10, so 11 and then 12. We can see this is a circular arrangement. Okay, out of the circular arrangement, the sickle shaped one is the X chromosome, and this is definitely metaphase 1, but this metaphase 1 is the polar view. Metaphase 1, this is polar view. Polar view তেও 12টা ক্রোমোজোম থাকার কথা, আমরা 9টা থেকে 12টা অবধি দেখাতে পারি। তাহলে সেখানে লেখাটা একই হবে, পার্ট অফ দ্য স্কোয়াশ প্রিপারেশন অফ জেসোনিউলা পাংক্টিফ্রান্স টেস্টিস শোয়িং মেটাফেজ 1, কিন্তু তখন ভিউটা চেঞ্জ হয়ে যাবে, ভিউটাতে হয়ে যাবে পোলার ভিউ অফ মিওটিক ডিভিশন 1, ব্র্যাকেটে বলবো ম্যাগনিফিকেশন 10/45। এরপরে স্টেজকে আমরা কি বলছি? আমরা বলছি অ্যানাফেজ 1, সেটা মিওটিক ডিভিশন 1 বা রিডাকশনাল ডিভিশন 1 এর পার্ট। অ্যানাফেজে ক্রোমোজোমস আর সেপারেটেড ইনটু 2 পোলস, এন্ড গ্রাসহপারের ম্যাক্সিমাম ক্রোমোজোমরাই হচ্ছে মেটাসেন্ট্রিক ইন নেচার। যেহেতু মেটাসেন্ট্রিক, তাই জন্য ক্রোমোজোমগুলো ভি শেপেড হয় এবং দুটো দিকের পোলে সেপারেটেড হয়। তাহলে আমরা কি পাবো? পোল পাবো ভি শেপেড, 1 2 3 4 5 6 7 8 9 10 11. Very important, one pole with 11 chromosome. Why 11? এখানে শুধু 11 অটোজোম আছে, 11 পেয়ার থেকে 11 অটোজোম আছে, কোনো সেক্স ক্রোমোজোম নেই। ধরে নিলাম এদিকের পোলে সেক্স ক্রোমোজোম আছে 2 3 4 5 6 7 8 9 10 11 12, and another with the 12 chromosome. Why 12 chromosome here? Because এর মধ্যে রয়েছে 11 অটোজোম আর একটা X ক্রোমোজোম। তাহলে এদিকে রয়েছে 11, কারণ এখানে রয়েছে 11 অটোজোম and no X, তার মানে without X this pole and this is the with X pole. অ্যানাফেজ 1 দেখাতে গেলে কিন্তু আমাদের সব সময় দুটো পোল পেতে হবে, তবেই আমরা দেখাতে পারি, আদারওয়াইজ কিন্তু আমরা এদের শো করতে পারি না। এই অ্যানাফেজ 1 এর ক্ষেত্রে আমরা এরকম পোল পেতে পারি, এরকম ছড়িয়ে থাকে, বা আমরা অনেক সময় এরকম পোলও পাই। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, and another with 1 2 3 4 5 6 7 8 9 10 11, one with 12, another with 11. But অ্যানাফেজের কিন্তু কোনো সাইড ভিউ পোলার ভিউ হয় না, দুটোই অ্যানাফেজ। শুধু সাইড ভিউ আর পোলার ভিউ হতে পারে মেটাফেজের জন্য, কারণ সেখানে ইকুয়েটোরিয়াল ওরিয়েন্টেশন থাকে। তাহলে অ্যানাফেজ পেলে আমরা বলবো পার্ট অফ দ্য স্কোয়াশ প্রিপারেশন অফ জেসোনিউলা পাংক্টিফ্রান্স টেস্টিস শোয়িং, এখানে গিয়ে বলবো anaphase 1 of meiotic division 1, anaphase 1 of meiotic division 1, ব্র্যাকেটে বলবো ম্যাগনিফিকেশন 10/45। এই অ্যানাফেজ পরের স্টেজের নাম হচ্ছে টেলোফেজ 1, কিন্তু আমরা টেলোফেজ 1 দেখতে পাই না মাইক্রোস্কোপের তলায়, কারণ ক্রোমোজোম গেটস হাইড্রেটেড, জল অ্যাবজর্ব করে নেয়, তাই জন্য আমরা টেলোফেজ 1 দেখতে পাই না। টেলোফেজ 1 এর পরে শুরু হয়ে যায় সেকেন্ড মিওটিক ডিভিশন বা ইকুয়েশনাল ডিভিশন। তার ফার্স্ট কন্ডিশনটার নাম হচ্ছে প্রোফেজ 2। প্রোফেজ 2 কেও আমরা দেখতে পাই না, ডিউ টু সেম রিজন, ডিউ টু হাইড্রেশন অফ দ্য ক্রোমোজোম। তাহলে আমরা দেখতে পাই কাকে? আমরা দেখতে পাই প্রোফেজ 2 এর পরেরটা, তার মানে আমরা দেখতে পাই মেটাফেজ 2। মেটাফেজ 2 মানে আবার মেটাফেজ মানে ইকুয়েটোরিয়াল ওরিয়েন্টেশন অফ দ্য ক্রোমোজোম। এখানে গল্পটাকে একটু সকলকে বুঝিয়ে রাখি, এইদিকে একদিকে ছিল 12টা ক্রোমোজোম, একদিকে ছিল 11টা ক্রোমোজোম। সে ধরে নিচ্ছি এটাই আমাদের অ্যানাফেজ থেকে আমরা একটু ভাবার চেষ্টা করি। তো এই অবস্থায় এটা একটা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের পার্ট হয়ে যায় এবং এটা একটা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের পার্ট হওয়ার চেষ্টা করে। তাহলে চেষ্টা যদি করে, তখন এর পর থেকে অ্যানাফেজ 1 এর পর থেকে টেলোফেজ 1 এর সময় থেকে এদের দুজনের মধ্যে আর কোনো নিজস্ব কোনো যোগাযোগ নেই, মানে এ এর কথা ভাবে না বা এ এর কথা ভাবে না।
তার মানে আইদার আমরা 11টা ক্রোমোজোম ওয়ালা নিউক্লিয়াস দেখতে পেতে পারি বা আমরা 12টা ক্রোমোজোম ওয়ালা নিউক্লিয়াস দেখতে পেতে পারি। এবং সেকেন্ড মিওটিক ডিভিশন মানে ক্রোমোজোমস আর সেপারেটেড ইনটু ক্রোমাটিডস। তাহলে ভি মানে প্রত্যেকটা ভি কে যদি চিন্তা করি, ভি কে যদি সোজা করি তার মানে এরা হচ্ছে রড। তাহলে এক একটা রড দুটো করে ক্রোমাটিড নিয়ে তৈরি, তার মানে প্রত্যেকটা ভি অ্যাকচুয়ালি দুটো করে রড শেপের ক্রোমোজোম নিয়ে তৈরি এবং এরা ইকুয়েটোরিয়াল ওরিয়েন্টেশনে থাকবে। তার মানে আমার যদি মেটাফেজ 2 তে যাই, সাপোজ এই পোলটা থেকে মেটাফেজ 2 এর কথা যদি ভাবি, তাহলে আমরা দেখব 11 pairs of linear chromosome or rod shaped chromosomes are present. 1 2 3 4 5 6 7 8 9 10 11. Why 11? Because আমরা এই পোলটার কথা ভাবলাম। যদি আমরা এই পোলটার কথা ভাবতাম তাহলে সেখানে 12 pairs of rod shaped chromosome থাকতো। তাহলে অ্যানাফেজ 2 তে rod shaped chromosome, কিন্তু অ্যানাফেজ 1 এ মেটাফেজ 2 তে rod shaped chromosome, কিন্তু মেটাফেজ 1 এ যে কোনো ধরনের ক্রোমোজোম স্ট্রাকচার ছিল। মেটাফেজ 2 মানে মিওটিক ডিভিশন 2। এখানে যে ছবিটা এঁকেছি সেখানে এটা সার্কুলার অ্যারেঞ্জমেন্টে আছে, তার মানে এটা মেটাফেজ 2 এর কোন ভিউ, এটা মেটাফেজ 2 এর পোলার ভিউ। মেটাফেজ 2 এর আবার লিনিয়ার বা সাইড ভিউ হতে পারে, কিরকম হতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10 11, যেহেতু 11 পেয়ার নিয়ে কথা বলছি, 12 হলে 12 পেয়ার হতো। তার মানে chromosomes are all rod shaped and paired. তো এটাকে আমরা বলতাম মেটাফেজ 2 এর সাইড ভিউ। এই মেটাফেজ 2 যদি পাই তাহলে ক্যাপশন কি করতাম? ক্যাপশন করতাম হচ্ছে পার্ট অফ squash preparation of Jasonula punctifrons testis showing metaphase 2 of meiotic division 2 এই ফার্স্ট এলাম মিওটিক ডিভিশন 2 তে। এর আগের পর্যন্ত ডায়াকাইনেসিস পর্যন্ত সবাই ছিল মিওটিক ডিভিশন 1। মেটাফেজ 2 অফ মিওটিক ডিভিশন 2 ব্র্যাকেটে গিয়ে বলবো ম্যাগনিফিকেশন 10 into 45, ম্যাগনিফিকেশন 10 into 45। কিন্তু দেখো আমরা একটা জিনিস বাদ দিয়ে গেলাম। কি বাদ দিয়ে গেলাম? সেটা হচ্ছে মেটাফেজ 2 যখনই আমরা দেখাতে যাব তখন আমাদের আইদার লিখতে হবে সাইড ভিউ। আমরা কোন ভিউ দেখালাম? হয় সাইড ভিউ নিচেরটা যদি পাই, আর উপরেরটা যদি পাই তাহলে ব্র্যাকেটে লিখতে হবে পোলার ভিউ। কোন ভিউতে আমরা দেখছি সেটা বলে দিতে হবে। এই মেটাফেজ 2 এর পরে আমরা পেতে পারি হচ্ছে অ্যানাফেজ 2। তাহলে অ্যানাফেজ 2 মানে কি? গল্পটা কিরকম হলো? এখানে যদি 11 পেয়ার্স অফ ক্রোমাটিড থাকে তাহলে প্রত্যেকটা ক্রোমাটিড এক একটা পোলে যাবে। 11টা পেয়ারের 11টা উপরের দিকে যাবে, 11টা নিচের দিকে যাবে। যদি 12 পেয়ার অফ ক্রোমাটিডস থাকে তাহলে মানে উইথ এক্স যদি থাকে তাহলে 12টা উপর দিকে যাবে, 12টা নিচের দিকে যাবে। তাহলে তখন আমাদের কিন্তু দুটো পোল পাবো। এই মেটাফেজ 2 তে কোনোদিনও আমরা দুটো পোল পেতে পারি না, কিন্তু পেয়ার রড, বাট এখানে রডরা পেয়ার না, এখানে ক্রোমোজোমটা এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11। যেহেতু আমি 11 দিয়ে দেখাচ্ছি সবটাই 11 এর রেসপেক্টে বলছি। যদি 12টা দিয়ে দেখাতাম সবকটাই 12টা করে রাখতাম। তো এদিকেও পাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম পেতে পারি। বা আমরা পেতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এদিকেও পেতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এদের আমরা বলবো এরা হচ্ছে অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2 এরও কিন্তু কোনো সাইড ভিউ বা পোলার ভিউ হতে পারে না, সেটা শুধু মেটাফেজ 1 আর মেটাফেজ 2 তে পারে। তাহলে
যখন আমরা ক্যাপশন করতাম তখন বলতাম পার্ট অফ দ্য স্কোয়াশ প্রিপারেশন অফ জোসেনুলা punctifrons testis showing, এখানে খালি বলতাম anaphase 2 of meiotic division 2 ব্র্যাকেটে বলতাম ম্যাগনিফিকেশন 10/45। এই যে কন্ডিশনটা আমরা দেখতে পেলাম, এরা অনেক সময় দেখা যায় এই পোলগুলো আরো খুব কাছাকাছিও চলে আসতে পারে, এরকমও দেখতে পাই, মানে একদম মাঝখানের জায়গাটা যেন দেখতে পাচ্ছি না এরকম অবস্থায়। কিন্তু এই অ্যানাফেজ 2ও যদি দেখাতে চাই তাহলে আমাকে সব সময় কিন্তু দুটো পোল পেতে হবে, তবেই দেখাতে পারি। অনেক সময় আমরা স্লাইডে এমন হয় একটা পোল পাচ্ছি আরেকটা পাচ্ছি না, তখন কিন্তু সেই অ্যানাফেজ 2কে আমি দেখাতে পারি না। এই অ্যানাফেজ 2 বা মেটাফেজ 2 এর কাছাকাছি দেখতে একটা স্টেজ আছে, একটু পরে সেটা নিয়ে কথা বলছি, যেটা আমরা না চাইতেও আমাদের স্লাইডে এসে যায়। তো এই অ্যানাফেজ 2 এর পরের স্টেজটা মানে লাস্ট স্টেজটাকে আমরা বলছি টেলোফেজ 2। টেলোফেজ 2 কে আমরা কিন্তু দিব্যি দেখতে পাই, টেলোফেজ 1 কে পাই না। টেলোফেজ 2 তে কি হচ্ছে, এই ক্রোমোজোমগুলো সব কনডেন্সড হয়ে যায়, তার মানে বেসিক্যালি আমরা ক্রোমোজোমদের দেখতে পাই না, এরকম দুটো স্টারের মতো স্ট্রাকচার তৈরি হয়। কখনো কখনো দেখা যায় এই স্টারের বাইরের দিকে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাপিয়ার করে যায়। ডিপ্লোটিন থেকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন দেখতে পাচ্ছি না, কিন্তু এই টেলোফেজ 2 তে গেলে আমরা নিউক্লিয়ার মেমব্রেন দেখতে পেতে পারি। তো এই টেলোফেজ 2 কে আমরা দেখাতে পারি ভেরি স্ট্রং কনডেন্স ক্রোমোজোম, তখন খালি এখানে হয়ে যাবে এক ক্যাপশনের বেলায় টেলোফেজ 2 অফ মেয়োটিক ডিভিশন 2। টেলোফেজ 2 তে অনেক সময় দেখা যায় 11 কেও দেখতে পাচ্ছি, আবার তার পাশাপাশি 12 ওয়ালাটাকেও দেখতে পাচ্ছি, খুব দূরে এরা যায় না, সেই জন্য আমরা অনেক সময় 4টেও দেখতে পেতে পারি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যানাফেজ 2 এর সঙ্গে বা মেটাফেজ 2 এর সঙ্গে একটা স্টেজ আছে যেটা আমরা চাই না কিন্তু দেখা যায়, তা সেটা একটা মাইটোটিক স্টেজ। মাইটোটিক মানে হচ্ছে যেখানে শুধু ইকুয়েশনাল সেল ডিভিশন হয়। তো এই মাইটোটিক স্টেজকে আমরা চাই না কিন্তু কেন স্টেজ হয়ে যায়, কারণ এই মাইটোটিক স্টেজে হিস্টোন কন্টেন্ট খুব বেশি থাকে। কখন বেশি থাকে? হিস্টোন কন্টেন্ট বেশি থাকে হচ্ছে মাইটোটিক মেটাফেজে। মাইটোটিক মেটাফেজে একে আমরা দেখাতে চাই না কিন্তু স্লাইডে অজস্র পাই। ভেবে দেখ, একটা টেস্টিসের তো নিজস্ব সেল ডিভিশন আছে, তাতে টেস্টিস সাইজে বাড়ছে, তো সেই যে সেল ডিভিশন সেটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন। এই মাইটোটিক মেটাফেজকে বলা হয় গোনিয়াল মেটাফেজ। গোনিয়াল মেটাফেজ, গোনিয়াল মেটাফেজ আমরা অজস্র পাই কিন্তু আমরা শো করতে পারি না, কারণ এরা মেয়োটিক ডিভিশন না। এদের কিরকম দেখতে? এদের ক্রোমোজোম গুলো অনেকটা দেখতে অ্যানাফেজ 2 বা মেটাফেজ 2 এর মতো, কিন্তু আমি ছবিটা আঁকছি, আশা করি ছবিটা থেকে প্রথম থেকে কিছুটা তফাৎ প্রত্যেকে ফলো করতে পারছিস। সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো ঠিক রড বলতে পারি না, ক্রোমোজোম গুলোর একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট আছে যাকে আমরা বলছি রোজেট, ROSSATE, রোজেট শেপেড অ্যারেঞ্জমেন্ট। এবং শুধু রোজেট শেপেড না, ক্রোমোজোম গুলো আনপেয়ার and tip of each chromosome, প্রত্যেকটা ক্রোমোজোমে টিপটা হচ্ছে সোয়েলড, মোটা in compared to the base। এবং এদের সংখ্যা, গ্রাসহপারের ক্রোমোজোম সংখ্যা মেলে কত? মেলে 23টা ক্রোমোজোম আছে, 11 pairs of autosome মানে 22 আর একটা এক নম্বর একটা x, তো 23টা। এই 23টাই তার মানে কি মেটাফেজে, তার মানে হলো কি 23 দুগুণে 46 হলো। 46 অবস্থায় এরা অ্যারেঞ্জ আছে। তাই ক্রোমোজোমের সংখ্যা যখন আমরা কাউন্ট করতে যাই আমরা দেখি এই রোজেট শেপেড অ্যারেঞ্জমেন্টে ক্রোমোজোমের সংখ্যা অনেক বেশি দ্যান দ্যাট অফ দ্য 11 pairs or 12 pairs। মানে কি? মানে হচ্ছে 22টা বা 24টার থেকে অনেক অনেক বেশি ক্রোমোজোম থাকে। আমি জানি না কটা এঁকেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 আর দু একটা বেশি এঁকে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে অবস্থাটাতে এটাকে আমরা বলছি গোনিয়াল মেটাফেজ বা মাইটোটিক মেটাফেজ অফ গোনাডাল সেল। মাইটোটিক মেটাফেজ অফ গোনাডাল সেল।
এই গোনাডাল সেল এন্ড মাইটোটিক মেটাফেজকে আমরা দেখতে পাই কিন্তু আমরা দেখাতে পারি না। অনেক সময় আমাদের এরকম একটা ফেজ সাইডে আটকে দিয়ে জিজ্ঞেস করা হয় এই স্টেজটা কি এবং এর ক্যারেক্টারিস্টিক্স কি। এর ক্যারেক্টারিস্টিক্স কি? ক্রোমোসোম নাম্বার মোর দ্যান 24, chromosomes are not linear, they are little bit folded, the tip of each chromosome is fluid and slightly curved, and they are arranged in a rosette shaped arrangement, and they are, আমরা যদি দুটোকে পাশাপাশি রেখে কম্পেয়ার করি বা স্লাইড দেখতে দেখতে চিনে যাবি যে they are darkly stained than any other chromosomes found in any other stages. So আমরা কাকে কাকে দেখাতে পারি? আমরা দেখাতে পারি হচ্ছে diplotin of the prophase 1, diakinesis of the prophase 1, metaphase 1, anaphase 1, metaphase 2, anaphase 2 and telophase 2. তাহলে আমরা পছন্দ করছি অ্যাকচুয়ালি 7টা সেল ডিভিশনকে দেখানোর জন্য বা 7টা স্টেজকে দেখানোর জন্য। আমাদের প্রত্যেকটাকে ভালো করে সেট করে আইডেন্টিফাই করতে হয়, তার ক্যারেক্টার লিখতে হয়, তার ছবি আঁকতে হয়। কাজেই এই ছবিগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, দেখে রাখতে হবে, কি ক্যারেক্টার বলছি বা কি ছবি বলছি সেটা নিজেদের মাথার মধ্যে ঢোকাতে হবে। তবেই আমরা এটা যে কোনো মাইক্রোস্কোপের তলায় দেখলে আমরা স্টেজটাকে আইডেন্টিফাই করতে পারবো। থ্যাংক ইউ।